জনাব আসিফ আকবর আছেন আমাদের সঙ্গে। জার্মানি বন শহর থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সময়েই ঘোষণা করা হবে প্রফেসর ইউনূসের নেতৃত্বে। প্রফেসর ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আসছেন, সেটি এখন প্রায় নিশ্চিত করেই বলা যায়। তবে সেই সরকারের মধ্যে কারা থাকছেন, সেই সরকারের সবচেয়ে বেশি প্রায়োরিটি কি হবে, আর এই মুহূর্তে দেশে কি বিষয়গুলি জরুরি, কি করা উচিত, তা নিয়ে কথা বলতে আমরা আজ এখানে এসেছি। আমাদের সাথে আজ থাকছেন সবচেয়ে পপুলার শিল্পীদের একজন, বিশিষ্ট, যে যাকে সবাই নামেই চেনেন, জনাব আসিফ আকবর আছেন আমাদের সঙ্গে। করতে চাই কারণ দর্শকদের মধ্যে এই প্রশ্ন অনেক ঘুরছে, এবং গতকাল এবং তার আগের রাতটি অনেক ধরনের আশঙ্কা, ভয় এবং নানা ধরনের উৎকণ্ঠার মধ্যে মানুষ কাটিয়েছেন। কি হচ্ছে বাংলাদেশে, কি হতে যাচ্ছে, আসলে কতটা আমরা নিরাপদ আছি, কে তার, সেটি হচ্ছে প্রতিষ্ঠান। আসলে গত 15 বছরে হোক, 53 বছরের জঞ্জালের কথাই হোক, আমাদের প্রতিষ্ঠানগুলি আসলে আর নাই। এটি একটি ব্যক্তি কেন্দ্রিক জায়গায় পরিণত হয়েছে। এরকম একটা বাস্তবতায় আপনি এই হিংসা কমিয়ে নিয়ে আসার ব্যাপারে বা মানে এই মুহূর্তে অ্যাক্ট করার ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করেন? আপনার সাজেশনটা আমরা একটু শুনতে চাই, আসিফ ভাই। সবাইকে ধন্যবাদ, খালেদ ভাই আপনাকে ধন্যবাদ। আমাকে আমি গতকাল থেকে যখন সরকার পতনের খবর পাই তখন থেকে উদ্বিগ্ন ছিলাম আসলে পরবর্তী কি হতে যাচ্ছে বাংলাদেশে। কারণ মানুষের ক্রোধ আছে, সবকিছু ঠিক আছে, একটা দল দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের মানুষকে অত্যাচার করে গেছে, এই সে অত্যাচারের শিকার আমিও, কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে দেশের মানুষ। এই ছাত্ররা তাদের একটা ত্যাগী আন্দোলনের মাধ্যমে তাদের অনেক শহীদ হয়েছেন, তাদেরকেও রেসপেক্ট জানাই। এত ত্যাগের বিনিময়ে একটা অর্জন আসলো, একটা স্বৈরাচারের পতন হলো, এবং সেই পতনের পর আমরা দেখলাম মানুষজন উচ্ছৃঙ্খল হয়ে গেল। আমি উদ্বিগ্ন হয়ে ফেসবুক ছাড়া তো কোনো উপায় নেই আমাদের এখানে খোঁজখবর নিয়ে দেখলাম যে আপনার মন্দিরে হামলা হচ্ছে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যেগুলো আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সেখানে হামলা হচ্ছে, মুরাল ভাঙা হচ্ছে, বাড়িঘর আগুন দেওয়া হচ্ছে। তো এগুলো তো আসলে যেটা বললেন যে সরকার গঠনের দেরি হচ্ছে কিংবা অন্তর্বর্তীকালীন কোন রকম ট্রিটমেন্ট নেওয়া হয়নি, যে আসলে এই প্রবলেম গুলো অ্যারেস্ট করলে আমরা এই সলিউশন গুলো আমরা নিয়ে আসবো। এই সমস্যাগুলো আসলে আগে থেকে ইন্ডিকেট করার দরকার ছিল। যখন মিটিং হচ্ছিল 1টা 2টা 3টা 4টা পর্যন্ত প্রেস মিটিং, তখন আসলে প্রথমত আমাদের যে জিনিসটা ফোকাস করা হচ্ছিল জনসম্পত্তি, যা মানুষজনের জনগণের নিরাপত্তা, সংখ্যালঘুদের নিরাপত্তা, যে আমাদের প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হচ্ছে বা এগুলাতে কিভাবে আমরা প্রোটেকশন দেবো, এই জায়গাটাতে বোধহয় আমরা একটু দুর্বল ছিলাম। তারপর আমি সারা রাত জেগেছিলাম, অনেক রকম গুজবের শহর ছিল ঢাকা শহর। পরবর্তীতে আমি সন্ধ্যায় একটা ফেসবুকে পোস্ট দিয়ে লিখলাম যে হিন্দু মুসলিম বাংলাদেশে খ্রিস্টান বুদ্ধিস্ট সবাই আমরা ভাই ভাই, কোন হিন্দু মন্দিরে বা কত যেন হামলা না হয়। এবং ওটা দিতে বাধ্য হয়েছে মনের আবেগ থেকে, কারণ হচ্ছে আমি খবর পাচ্ছিলাম যে শহরে খুব একটা হচ্ছে না, শহরের বাইরে থেকে মন্দির ভাঙা হচ্ছে, চার্চে হামলা হচ্ছে। মানে যে যার সাপোজ মন্দিরের ভিতর তো আবাসিক এলাকা থাকে, আবাসিক এলাকায় হয়তো কোনো ছাত্রলীগ বা আওয়ামী লীগের নেতা আছে, তাকে অ্যাটাক করতে গিয়ে মন্দির অ্যাটাক করে ফেললো। তো এটা আসলে আলটিমেটলি চলে যাচ্ছে অন্য জায়গায়। এটা আমাদের দেশের ভাবমূর্তির জন্য সমস্যা, কারণ সবসময় বলা হয় আওয়ামী লীগ ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি খুব খেয়াল করে, কিন্তু আমরা সবসময় লক্ষ্য করেছি আওয়ামী লীগের আমলেই আসলে ধর্মীয় সংখ্যালঘুদের ওদেরকে ব্যবসাটা তারা ভালো করেছে। এবং আসলে বিএনপি বা পরবর্তী যে রাজনৈতিক দলগুলি 75 পরবর্তী যে প্রেক্ষাপট, তারাই কিন্তু হিন্দু সম্পত্তিগুলো দখল হয়েছে 71 সালে 16 ডিসেম্বর পরে। অর্থাৎ তখন শুধুমাত্র আওয়ামী লীগ বা তথাকথিত বাকশাল একচেটিয়া রাজত্ব ছিল, এবং তাদের সময় কিন্তু হিন্দু সম্পত্তিগুলো দখল হয়েছে। এবং আপনি খেয়াল করুন পেছন দিকে গেলে 4 বছর আগে কুমিল্লায়, 3 বছর আগে কুমিল্লায় যে ঘটনাটা ঘটলো, যে একটা মূর্তির হাতে কোরআন শরীফ ধরিয়ে দেওয়ার দাঙ্গা সৃষ্টি করা হলো, এটাও সরকার সৃষ্টি, এটা আমরা জানি। তো আওয়ামী লীগ সবসময় বিজনেস করে গেছে যে প্রতিবেশী দেশ, যারা আমাদের বন্ধু দেশ, ভারতকে হ্যাপি রাখার জন্য হিন্দুদেরকে একটু চাপে রেখে, একটু কুম্ভীরাস্ত্র ফেলে একটা রাজনৈতিক ফায়দা নেয়, একটু পররাষ্ট্র নীতির ব্যাপারে একটা ফায়দা নেয়া, এবং বাংলাদেশকে একটু জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা, যেটা ছাত্ররা স্লোগান দিল, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, এই ধরনের বিজনেস আওয়ামী লীগ করেছে। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে আমাদের যারা ছাত্ররা যতটুকু কাজ করেছে এবং তাদেরকে হেল্প করা আমাদের দরকার ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রাজনৈতিক যে মত পার্থক্য গুলো গত 15 বছরের যে নিষ্পেষণ চলেছে, সেটা একটা প্রতিফলন দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে দুঃখজনক, বীর শ্রেষ্ঠদের স্তম্ভ ভাঙা হয়েছে, এবং আমাদের যে সংসদ ভবন, আলটিমেটলি এটা আবেগের বশবর্তী কাজ করেছে গণভবন, সংসদ ভবন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইটাকে নিয়ে কিছু লোক আবার যেহেতু শ্রীলঙ্কা স্টাইল বলা হচ্ছে, এবং আওয়ামী লীগ এমন কিছু করেছে যে তার দেশ ছাড়তে হয়েছে, এবং
একটা সরকার, এত দাম্ভিক একটা সরকার গত 15 বছর ধরে এত উলঙ্ফন, এত কথাবার্তা, এত উচ্চ কথাবার্তা, সবকিছু মিলে তারা একটা আগুনের পরিবেশ তৈরি করে দেশটার রেমিটেন্স, দেশের রেভিনিউর, দেশের টাকা পয়সা, দেশের শাসনতন্ত্র প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করে দেশটাকে একদম অন্ধ করে দিয়ে চলে গেছে। তো সেখান থেকে উত্তরণের বিষয়টা আসলে অনেক জটিল। আমি শুধু আপনার মাধ্যমে দেশবাসীকে আহ্বান করব, কোন সুযোগ সন্ধানের সুযোগ দেবেন না। আমি যখন খবর পেলাম মাদ্রাসার ছাত্ররা পরবর্তীতে, যেহেতু ব্লেমটা আলটিমেটলি তাদের উপরে আসবে, তো মাদ্রাসার ছাত্ররা স্বপ্রণোদিত হয়ে তারা মন্দিরগুলোর সামনে অবস্থান নিয়েছে, এই খবরটা পাওয়ার পর একটা প্রশান্তি লেগেছে। কারণ কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। এই দেশে এক দেশে একটা ভোটের মানুষ আমরা, প্রত্যেকটা সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো শব্দ এখানে নাই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমি মনে করি আমাদের সবাইকে শান্ত থাকতে হবে এবং স্বৈরাচার পতনের পর নতুন বাংলাদেশ করতে হলে আমাদের ছাত্রদেরকে হেল্প করতে হবে এবং দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে গণতন্ত্রের পথে দেশকে যেতে হবে। থ্যাংক ইউ। আসিফ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো সেটি আসলে পরে আবার প্রফেসর রাজির কাছেও জানতে চাইবো, কিন্তু আপনার কাছে পরবর্তীতে এই প্রশ্নটি নিয়ে আসবো। আপনি কি মনে করেন যে আসলে ছাত্রলীগের কারণেই গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং ছাত্রলীগের কারণেই ছাত্র রাজনীতির উপরে সাধারণ মানুষ ছাত্র রাজনীতি শুনলেই কেমন জানি একটা রিয়েক্ট করে, কিন্তু আমরা জানি যে ছাত্র রাজনীতিতে আমাদের অনেক ভালো ভালো বিষয় হয়েছে। প্রশ্নটি হচ্ছে যে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, আপনারা ছাত্র রাজনীতি থাকার পক্ষে বা বিপক্ষে কি? আপনাকে ধন্যবাদ। আমি সম্প্রতি কয়টা ট্যুর করে এসেছি, পর্তুগাল, স্পেন, ইটালি এবং লন্ডন, যেখানে আমার কনসার্ট ছিল। আমি সেখানে দেখলাম একটা কনসার্ট করতে গেলে আওয়ামী লীগ বিএনপি হয়ে যায়। মানে দেশের বাইরে এরকম রাজনীতি প্রবণ জাতি পৃথিবীতে আর একটা আছে বলে আমার মনে হয় না। বিভক্ত নেশন, অর্থাৎ আপনি বিএনপি, আওয়ামী লীগ, এটার বিভক্তি। এবং গত 15 বছর ছাত্রলীগ যেটা করেছে, অন্তত আমি একটু বলতে পারি, 2012 সালে আমার একটা অফিস ছিল হাতিরঝিলে। আমি ছাত্রলীগের অত্যাচারে আমাকে অফিসে ছাড়তে হয়েছে এবং আমার কেনা অফিস ছিল এবং আমার কেনার টাকাটাও আমি এখন পাইনি। তো ছাত্রলীগের এই ছেলেপেলেগুলা আমার সিসি ক্যামেরা ভাঙতো, আমার গাড়ি ভাঙতো, আমাকে এসে 15 জন আদৌ ঢুকে যেত, ঢুকে আমাকে অফিসে হামলা করতো, আমার প্রতিষ্ঠান ছিল উপরে হামলা করতো। ছাত্রলীগের নৃশংসতা আমি দেখেছি এবং তাদেরকে আমার কখনো মানুষ মনে হয় না। আমার মনে হয় ছাত্রলীগ আসলে পৃথিবীতে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ইহুদি, 3 নম্বর হচ্ছে শয়তান। র্যাঙ্কিংটা আমার কাছে এমন লাগে। তো ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা আসলে এখন সময়ের ব্যাপার। সেই সাথে আপনার যে প্রশ্নটা ছিল ছাত্র রাজনীতি, আমি মনে করি না বাংলাদেশের যে 71 সালে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার পরে আমাদের যে ছাত্ররা এইবার নতুন স্বাধীনতা নিয়ে আসলো, সেখানে কোনো লীগ, দল, শিবির কেউ ছিল না, কিন্তু ফ্রন্ট কেউ ছিল না। সুতরাং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। আমি মনে করি এই সময় ছাত্রলীগ রাজনীতি বাদ দিয়ে, এই যে আপনি শহীদ আবরারকে দেখেন, যে আবরারের মাধ্যমে আজকে এই নতুন দিগন্তের সূচনা হলো। আমরা শহীদ আবরারকে যেন ভুলে না যাই, যেভাবে মুগ্ধদেরকে ভুলবো না, সাইদদেরকে ভুলবো না। তো আপনি দেখেন এই ছেলেগুলো কিন্তু রাজনীতি করতো না, অর্থাৎ তারা ছাত্র রাজনীতির বলি হয়েছে। তো আমরা এরকম দেখেছি ছাত্রলীগের যে অবস্থা, এই লাস্ট যখন ছাত্র আন্দোলন শুরু হয় 11 জুলাইতে আমি দেশ ছাড়ি, 13 জুলাই থেকে ছাত্রলীগের নৃশংসতা দেখেছি। প্রকাশ্যে তারা মাথা ফাটাচ্ছে রড দিয়ে, কোপ দিচ্ছে, গুলি করছে, হেলমেট বাহিনী, চাপাতি লীগ, এরকম অনেক বাহিনী, অমুক ভাই তমুক ভাই শুনলাম। তো এই ছাত্রলীগ তো আসলে আমাদের ছাত্রলীগ না, যে ছাত্রলীগ দেশ স্বাধীনতায় বড় ভূমিকা রেখেছিল। এবং ছাত্রলীগ হতে পারত একটা প্রতিকৃত সংগঠন, যে অন্যান্য ছাত্র সংগঠনকে গাইডলাইন দেখাবে। এই ছাত্রলীগের নগ্ন রূপ আমরা হয়তো 75 পর্যন্ত দেখিনি, 74 বাকশাল রক্ষী বাহিনী হয়তো আমরা দেখিনি, কিন্তু রক্ষী বাহিনী, বাকশাল এবং তাদের যে পতন এবং 21 বছর পর ক্ষমতায় আসার পর যে 15 বছর জোরপূর্বক দামি ভোট, বিনা ভোট, রাতের ভোট, হুমকি ধামকি, গুম, হত্যা, লুট, ধর্ষণ, হল দখল, চর দখল, জমি দখল, অফিস দখল, মানুষকে মারা, এত অত্যাচার আওয়ামী লীগ ফেরাউনকে পিছিয়ে ফেলে দিয়েছে তারা মনে করি যে ছাত্রলীগের রাজনীতিটা অফিসিয়ালি নিষিদ্ধ করে, টোটাল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বাংলাদেশের সার্কুলার দেওয়া উচিত। এবং ছাত্রলীগকে, যেহেতু সব পুরোনো সংগঠন ছাত্রলীগ, স্পেসিফিক করতে হবে লাল কালিতে যে ছাত্রলীগ নিষিদ্ধ, সেই সাথে বাংলাদেশের ছাত্রলীগ নিষিদ্ধ। কারণ আমাদের পড়াশোনার দরকার, দেশ অনেক পিছিয়ে গেছে। 53 বছর আমরা এক পা এগোতে পারিনি, যত আমরা উন্নয়নের কথা দেখি। এই যে ফ্লাইওভার বানিয়েছে, ফ্লাইওভার বানানোর পরে বলে এটা লেফট ফ্লাইওভার ছিল। তো এরকম অন্যায় অত্যাচার আমরা সহ্য করেছি, আবার স্থাপনা ভাঙা হয়েছে। আপনি বলতে চাচ্ছিলেন বোধ হয়? না, আমি কিছু বলতে চাইছিলাম না। আমি মানে আপনার শেষ হওয়ার অপেক্ষা করছিলাম, যে আপনি যদি আমি জাস্ট ছাত্রলীগকে লাল কালে দিয়ে নিষিদ্ধ করে বাকি ছাত্ররা নিষিদ্ধ করে দেওয়া উচিত এবং আমাদের সন্তানদেরকে সামনের দিকে সারা পৃথিবী যেন শাসন করতে পারে আমাদের মেধাবী সন্তানরা, তাদের সুযোগ করে দেওয়া উচিত। এবং হল দখল, চর দখলের মধ্যে এই অন্যায় কাণ্ড যেন কোনোদিন না দেখে আমাদের সন্তান হলে থাকতে পারে, পড়াশোনা করতে পারে, শিক্ষার পরিবেশের জন্য ছাত্ররা নিষিদ্ধ হোক।
Thank you. আসিফ ভাই আপনাকে ধন্যবাদ। আমি আসলে দুটি প্রশ্ন একসাথে করে রাখতে চাই। আসিফ ভাই আপনি যদি এক লাইন বলতেন, একটু 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 আনমিউট করে নেবেন ভাই, আনমিউট। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। মানে যে কোনো ধরনের সহিংসতা, বিশেষ করে সাম্প্রদায়িক সহিংসতা আমি চাচ্ছি না কোনোভাবে, কারণ এটা আমাদের কাম্য নয়। একটা ইউনাইটেড নেশনের জন্য, আমরা একটা জাতি ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদের আসলে এই ধর্ম, দল, বর্ণ নির্বিশেষ আমাদের একত্রিত থাকতে, ব্যক্তিগত ক্রোশ যা আছে সেগুলো তো আসলে প্রতিহিংসা পরায়ণ করে ফেলে মানুষকে। আমরা চাইবো দেশের শান্তি, জ্বালাও পোড়া বন্ধ হোক, লুটপাট বন্ধ হোক, মানুষের জীবন নিরাপত্তা, বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন তাদের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। দেশের জন্য আর কোনো অশান্তি আমি চাই না। ভালো একটা সরকার আসুক, দেশ ভালো চলুক, ঐক্যবদ্ধ জাতি চাই। আসিফ ভাই আপনাকে ধন্যবাদ।